আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুনালি। প্রথমে সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী বাজেট জনমুখী, বললেন বিজেপি নেতা নিত্যভূষণ দে। ভারত বাংলাদেশ সম্প্রীতির সাইকেল র্যালি বরাকে পৌঁছালো। রাজনীতির ঊর্ধ্বে জননেতা হিসাবে কাজ করেছিলেন মইনুল হক, মৃত্যুবার্ষিকীতে বলল কংগ্রেস। স্বাধীনতা সংগ্রামী শম্ভুদন ফাংলোর মৃত্যুবার্ষিকী পালন করল আটসা। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতিতে করিমগঞ্জের ঝেড়ঝেড়িতে নাবালকের মৃত্যু। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। রাজ্যের অন্তর্বর্তী বাজেট জনমুখী, বললেন বিজেপি নেতা নিত্যভূষণ দে। রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সদ্য ঘোষিত অন্তর্বর্তীকালীন রাজ্য বাজেট জনমুখী বলে আখ্যাত করলেন বিজেপির বরাক উপত্যকার সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে। শনিবার ইটখলা পার্টি অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির যে চিন্তাধারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ অন্তোদয়কে সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে বাজেট তৈরি করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য বিভাগ ক্যান্সার হাসপাতাল আরও বাড়ানো হবে, হাসপাতালগুলো উন্নতি করা। এছাড়াও পেট্রোল ডিজেলের ক্ষেত্রে 5 টাকা করে প্রতি লিটার দাম হ্রাস হয়েছে। অঙ্গনাদের বেতন 1000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। কলেজের ছাত্রদের বিনামূল্যে অ্যাডমিশন এবং কলেজের ছাত্রদের 1500 টাকা করে মাসিক দেওয়ার ব্যবস্থা। উচ্চশিক্ষার জন্য নতুন চিন্তাধারা, অরুণোদয় প্রকল্প সহ নানা উন্নয়নমুখী বিষয় মাথায় রেখে অন্তর্বর্তী বাজেট পেশ করেছে সরকার, বললেন অ্যাপিডিসিএল ডাইরেক্টর নিত্যবাবু। কাছাড় জেলার সহসভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক অমিয়কান্তি দাস, সাংসদ ডাক্তার রাজদীপ রায়, মিডিয়া কনভেনার দেবাশিস সোম সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে করিমগঞ্জের জেলাধিপতি 900 বিঘার এটা সোলার প্রজেক্ট তৈরি করার জন্য এবং সেটার এনওসি দিয়েছেন এবং তিনি অনুরোধ করেছেন, কারণ সনবিলে আপনারা জানেন যে মৎস্য উৎপাদন হয়, আর মৎস্য উৎপাদনকারীদের লিজ দেয় আসাম ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে। তাদের কাছ থেকে আমাদের একটা এনওসি আনতে হবে। আর 25 বিঘা জায়গা যেটা ল্যান্ড, সেটা উপরে একটু উপরে একটা টিলার উপরে পূর্বে একটা ভেটেরিনারি জমি ছিল, সেই 25 বিঘা জমি অ্যালট করে দিয়েছেন 25 বিঘা জমি। তো সেখানে আমাদের সাবস্টেশন তৈরি হবে। তো এটার কাজ চলছে। কাছাড়াও বিভিন্ন জায়গায় একটা সোলার প্রজেক্ট করার জন্য বিভিন্ন ল্যান্ড দেখেছি, কিন্তু এখন পর্যন্ত সুইটেবল ল্যান্ড আমি অনেকটা ল্যান্ড দেখেছি, প্রপোজাল দেওয়া হয়েছে, কিন্তু বিভিন্নভাবে আমরা দেখছি যে চা বাগানগুলা আর এটা কিছু স্বার্থন্বেষী লোক বাজার সৃষ্টি করে। ভারত বাংলাদেশের মধ্যে সম্প্রীতির সাইকেল র্যালি বরাক উপত্যকায় পৌঁছল শনিবার বরাক উপত্যকায় পৌঁছল ভারত বাংলাদেশের মধ্যে সম্প্রীতির সাইকেল র্যালি।
র্যালিটি কাছাড় জেলার অসম মেঘালয় সীমান্ত বালিচুরি বিওপি হয়ে ভারত বাংলাদেশ সীমান্তের কালাইনছোড়া বিওপিতে পৌঁছয়। সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত 10 জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা থেকে যাত্রা শুরু করেছিল র্যালিটি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরাম ভারত বাংলাদেশ সীমান্তে 4097 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 12 জনের দলটি কাছাড় জেলায় প্রবেশ করে। কাছাড় জেলায় পৌঁছার পর তাদেরকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান বিএসএফের আইজিপি। ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দুই দেশের মধ্যে এই মৈত্রী সাইকেল র্যালির সূচনা করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের আইজি দীনেশ বরা, ডিআইজি অশ্বিনী কুমার শর্মা, বাংলাদেশের বিজিবির সহ অধিনায়ক সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। कि बांग्लादेश के राष्ट्रपिता शेख मुजीबुर रहमान की 100वीं वर्षगांठ के अवसर पर इस साइकिल रैली का आयोजन किया गया है। ये लगभग 4000 किलोमीटर से ज़्यादा का सफ़र तय करते हुए 17 मार्च को अपने आखिरी पड़ाव पर पहुंचेगी। उनके साथ हमें दिन रात काम यहाँ बॉर्डर पे करना होता है। हमारे रिश्ते आपस में बहुत प्रगाढ़ हैं, सदियों सालों से, और उसी को और मजबूती देते हुए तथा जो राष्ट्रपिता बांग्लादेश हैं उनकी 100वीं जयंती के उपलक्ष्य में ये कार्यक्रम रखा गया। बांग्लादेश बॉर्डर गार्ड का और बीएसएफ इंडिया का एक ही मकसद है कि सीमा पर जो क्राइम है वो ख़त्म हो या ना के बराबर हो जाए, और जो सीमा पर लोग रहते हैं उनकी ज़िंदगी खुशहाल हो, भय मुक्त हो और उनकी अच्छी डेवलपमेंट हो। यही उद्देश्य दोनों बॉर्डर गार्डिंग फोर्सेस का है। We are hopeful that our relation will flourish henceforth, and it will only strengthen rather than making it colossal or troublesome. We expect that our cooperation and relation that exist should continue to strengthen. মইনুল হক চৌধুরী বেঁচে থাকলে বরাক ও দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে দুঃখ পেতেন বললেন সোনাইর প্রাক্তন বিধায়ক এনামুল হক। রাজনীতির ঊর্ধ্বে উঠে জননেতা হিসেবে সবাইকে নিয়ে কাজ করছেন বরাকের রূপকর মইনুল হক চৌধুরী। তিনি বেঁচে থাকলে বরাক ও দেশের বর্তমান নিকৃষ্ট রাজনীতি নিয়ে দুঃখ পেতেন। শনিবার সোনাই ব্লক আয়োজিত মইনুল হক চৌধুরীর 145তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে মন্তব্য করলেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্কর। দলীয় কর্মীদের প্রয়াত জননেতার নীতি ও আদর্শ মেনে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় মইনুল হকের জীবনের বর্ণময় দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন সোনাই ব্লকের সহসভাপতি ফৈজুর রহমান লস্কর, শামসুজ্জামান মজুমদার, বাবুল আহমেদ বরভুইয়া, ইজাজ হোসেন লস্কর প্রমুখ। সভার পৌরোহিত্য করেন ব্লক সভাপতি খসরু আলম চৌধুরী। দলীয় উচ্চ পর্যায়ের প্রধানমন্ত্রী বা সেই স্তরের কোন নেতার সাথে সংঘাতে যাবেন সেমন সাহস বা সেমন মানসিকতা বা সেই ধরনের ক্ষমতা কারো আছে বলে আজ আমার সন্দেহ আছে। সেই সময়ে ইন্দিরা গান্ধীর মতো নেতৃত্বের বিরোধিতা করতে পেরেছেন। ইন্দিরা গান্ধীর সেই নীতির বিরোধিতা আচরণ করে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন, পদত্যাগ করেন। আজকাল পদত্যাগ করা নেতা মন্ত্রীর সংখ্যা নগণ্য বললেই চলে। আর যখনই আমরা করি বা করেন, কখন করেন যখন নিজের স্বার্থে জায়গা ঘটে। মইনুল হক চৌধুরী এনআই যেটা ইঞ্জিনিয়ারিং বলে সেটা এনেছিলেন। যদি আমার কোনো ছাত্র বা এই অঞ্চলের কোনো মানুষ রাত্রিতে ইঞ্জিনিয়ারিং কলেজের ভিতরে যায় তাহলে আমি মনে করি সে ভাববে আমি ভারতবর্ষে নই, অর্থাৎ বিদেশের মতো একটা দেশ মনে হয় ইঞ্জিনিয়ারিং কলেজের ভিতরটি। সেই মইনুল হক চৌধুরীর প্রতিভা তিনি কেন সেটি এনেছিলেন, অর্থাৎ বরাকের জমি মাটি সবকিছু উন্নয়ন করেছিল। কোন দর্শন যদি বরাক ভূমিকে প্রশ্ন করে হে মাটি তুমি কি কোনো সুসন্তান পেয়েছো, উত্তর দিয়ে আসবে একমাত্র সেই ব্যক্তি হবে মইনুল হক চৌধুরী। স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফাংলোকে স্মরণ করল অল ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন। প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফাংলোকে স্মরণ করল অল
ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন। শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ে এক সভার মাধ্যমে ফাংলোর 138তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্রনাথ, বর্মন সমিতির সভাপতি দিলীপ নুনিসা, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ প্রমুখ। শহীদ সেনানী ফাংলোর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তারা। ডিমাসা স্টুডেন্ট ইউনিয়নের দাবি মতো বিদ্যালয় চত্বরে ফাংলোর মূর্তি স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন উপাচার্য। বরাকের সমস্যা নিয়ে আকসা আটসা আগামীতে যৌথভাবে সরব হবে বলে জানান রূপম নন্দী পুরকায়স্থ। At the peak of their power, for one person to mobilize local support, community support, to have the spine to stand up and say that you can't come to our land and command over us, to not just be born a leader but also to be made a leader because of the circumstances that had been prevailing in those times. তার জীবন আত্মাহুতি দিয়েছিলেন, পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে সংগ্রাম করেছিলেন সেটা আজকের প্রজন্মের কাছে তুলে ধরা একমাত্র লক্ষ্য বলে আকসা মনে করি। আমরা ডিমাসা এবং বাঙালি একে অপরে ভাই ভাই। আপনারা জানেন শিলচর লামডিং ব্রডগেজ নিয়ে যেটা দুর্বার গণ আন্দোলন হয়েছিল, আকসা এবং আকসুর যে সমন্বয়ের পথে এসছেন সানমণি ক্যাম্পরাই আমার বন্ধুবর, ওনার প্রচেষ্টায় যিনি আকসুর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং সেই উদ্যোগে গুয়াহাটিতে 2008-এর 1 মে আকসা এবং আকসু একটা ঐতিহাসিক চুক্তি হয়েছিল। অর্থাৎ যতদিন না শিলচর লামডিং ব্রডগেজ না হয় ততদিন আকসা আকসু একত্রে আন্দোলন চালিয়ে যাবে। তাই হয়েছিল, একটা ইতিহাস সৃষ্টি হয়েছিল। উত্তর বিদ্যুৎ বিভাগের গাফিলতির ফলে প্রাণ গেল এক নাবালকের। করিমগঞ্জ জেলার ঝেড়ঝেড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল বছর 15-র নাবালক আব্দুল হুসেন। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারালো এক নাবালক। বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে নাবালকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা বিরাজ করছে করিমগঞ্জ জেলার ঝেড়ঝেড়িতে। জানা গেছে কদমতলা বিদ্যুৎ নিগমের তত্ত্বাবধানে বাগন থেকে কুর্তি পর্যন্ত 11,000 কেভির নতুন বিদ্যুতের লাইন টানার কাজ চলছে। দুর্ঘটনা এড়াতে লাইনে বিদ্যুৎ সংযোগ দেবার আগে তাদের অবগত করার জন্য বিদ্যুৎ বিভাগের কাছে আর্জি জানিয়েছিলেন গ্রামবাসীরা, কিন্তু না জানিয়েই হঠাৎ করে শনিবার বিদ্যুৎ সংযোগ করা হয় লাইনে, আর তাতেই বিপত্তি ঘটে। বাগন গাঁও পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের ঝেড়ঝেড়ির রেহানুদ্দিনের বছর 15-র ছেলে আবুল হোসেন তখন বড়ই পাড়ার জন্য গাছে উঠেছিল। বিদ্যুৎ সংযোগ দেবার ফলে গাছের উপর দিয়ে যাওয়া তারের সংস্পর্শে আসে সে এবং বিদ্যুতের ছোবলে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে নাবালক আবুল হোসেনের মৃত্যুতে এলাকা জুড়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আমাদের ঝেড়ঝেড়ি গ্রামে দিয়ে একটা নতুন বিদ্যুৎ লাইন টানা হয়েছে হাই পাওয়ারের। তো যখন টানা হয় কন্ট্রাক্টর বাবুরে আমরা কইছিলাম লাইনটা কুটিটা রাস্তাতে একটু সরাইয়া দেন এবং যেদিন আপনি কানেকশন দিবা এদিন এলাকাবাসীর অন্ততপক্ষে মাইকিং করি আপনার জানাইবেন, মানুষের অবগত হইব। কারণ এই যে নতুন লাইনটা টানা হয়েছে এর বিরুদ্ধে মানুষের অনেক ফসলের গাছটা রয়েছে। আজকে এই গাছে ফসল আসছিল, বাচ্চাটা ফসল পাড়তে গিয়ে জানে না যে এই নতুন লাইনটা টানা হয়েছে, উঠিছে বাচ্চাটা কারেন্টে টানিয়া শর্ট খাইয়া মারা গেছে। আমরা হসপিটাল নিয়ে আইছি, আবার বাদে ডাক্তারবাবু মৃত্যু বলে ঘোষণা দিয়েছে। ছেলেটার নাম কি? আবুল হোসেন, তার বাবার নাম রেহানুদ্দিন, বাগন গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নম্বর 2। মানে কিরকম মারা গেছে? মানে একটা ওই বড়ই গাছে উঠেছিল বড়ই ফেরার উদ্দেশ্যে। আর নতুন যে লাইনটা টানা হয়েছে ঝেড়ঝেড়ির দিকে প্রেমতলা টু কুটির দিকে, ওই লাইনটাতে কন্ট্রাক্টর বাবু কানেকশন দিয়েছে, এলাকাবাসীর জানা নেই, অথচ আমাদের জানা নেই। বাগন গ্রাম পঞ্চায়েতে কোনো ইনফরমেশন নেই। আগের যে পুরানো লাইন যেটা আসছিল সবাই তো জানে সেটাতে কানেকশন, তাইনি কিন্তু এটাতে কানেকশন দিয়া দিছে, কেউ জানে না, যার জন্য এই অ্যাক্সিডেন্টটা। কিছুক্ষণ আগে আবুল হোসেন নামে 15 বছরের একটা ছেলেকে ওর গার্জিয়ান নিয়ে এসেছিল। তারপর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পরে দেখা গেল যে ছেলেটা মৃত্যু আগে থেকে, মানে ব্রড ডেড। আপাতত আমরা পোস্টমর্টম করবো, তারপর মৃত্যুর কারণ কি ওটা জানতে পারবো। নামটা কি স্যার? আবুল হোসেন। বয়স অনুমানিক স্যার?
বয়স 15-16 এমন হবে। কি প্রাথমিক কি ধারণা স্যার? প্রাথমিক ধারণা যেটা ওই ইলেকট্রিকিউশনের জন্য এমন হয়েছে, দেখা যাক পোস্টমর্টম করলে পুরো ব্যাপারটা জানা যাবে। আসামে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটই সরকার গঠন করবে। দলীয় কর্মীদের দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানালেন কংগ্রেস নেতা নির্মল কিষাণ। আসামে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটই সরকার গঠন করবে। দলীয় প্রার্থীদের জেতাতে নির্ভয়ে কাজ করুন। শনিবার সোনাইর দক্ষিণ কৃষ্ণপুরে কংগ্রেসের বুথ সংকল্প শিবিরে এই মন্তব্য করলেন ছত্তিশগড় থেকে আসা দলের প্রশিক্ষক নির্মল কিষাণ। তিনি বলেন, বিজেপির ভাওতাবাজির মোকাবিলা কংগ্রেসকে শক্ত হাতে করতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী ও দলকে জয়ী করতে সোনাইয়ে বুথ কর্মীদের এদিন প্রশিক্ষণ দেন তিনি বলেন, পোলিং এজেন্ট কংগ্রেস কর্মী হতে হবে। স্থানীয় মানুষের দাবি অনুযায়ী বানাবে দল। সোনাইয়ে রেকর্ড ভোটে কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে প্রত্যেকে আহ্বান জানান তিনি। এদিনের বুথ সংকল্প শিবিরে উপস্থিত ছিলেন সোনাইর প্রাক্তন বিধায়ক এনামুল হক, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জালাল মজুমদার, ফয়জুর রহমান লস্কর প্রমুখ। उम्मीदवार बनाया जाएगा। हम लोग तब तक यहाँ से नहीं जाएंगे जब तक हम सोनाई और असम में कांग्रेस की सरकार न बनाए। किसी को डरने की जरूरत नहीं है, कांग्रेसियों को किसी से डरने की जरूरत नहीं है। हम कांग्रेस के लोग हैं। जिस कांग्रेस पार्टी के लिए इंदिरा जी ने अपना बलिदान दिया है, हम उस कांग्रेस के लोग हैं। जिस पार्टी के लिए राजीव जी ने अपना खून बहाया है, हम उस আমরা বাঙালিরা ধর্মে আমরা কেউ মুসলমান কেউ হিন্দু, কিন্তু আমরা যারা বাঙালি আমরা কোনোদিন রবীন্দ্রনাথ ঠাকুরকে বাঙালির কবি বলি নাই, আমরা বলেছি বিশ্ব কবি রবীন্দ্রনাথ। আমরা একটা সুভাষচন্দ্র বসুর জন্ম দিয়েছি, আমরা কোনোদিন বলিনি বাঙালির সুভাষচন্দ্র, বলেছি নেতাজি সুভাষচন্দ্র বসু। দিল্লির বজরং দলের রিঙ্কু শর্মার হত্যার প্রতিবাদে শিলচরে হিন্দু রক্ষী দলের প্রতিবাদী মিছিল। দুষ্কৃতীদের শাস্তির দাবি। রিঙ্কু শর্মা হত্যার প্রতিবাদে শিলচরে প্রতিবাদী র্যালি বের করল হিন্দু রক্ষী দল। উল্লেখ্য, দিল্লির বজরঙ্গী রিঙ্কু শর্মাকে তার বাড়িতে ঢুকে তার মায়ের সামনে নৃশংসভাবে হত্যা করে ভিন্ন সম্প্রদায়ের 6-7 জন দুষ্কৃতী। তাদের আক্রমণে আহত হন রিঙ্কুর পরিবারের অন্যান্য সদস্যরাও। এরই প্রেক্ষিতে শিলচরে হিন্দু রক্ষী দল প্রতিবাদী র্যালি বের করে। শনিবার বিকেলে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে র্যালি বের হয়। রাঙ্গিরখাড়ি ঘুরে ফের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে গিয়ে র্যালির সমাপ্তি হয়। সেখানে প্রয়াত রিঙ্কু শর্মার স্মরণে মোমবাতি জ্বালিয়ে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন হিন্দু রক্ষী দলের সদস্যরা। কমলেশ্বরী এইভাবে একের পর এক হিন্দুকে হিন্দু দেশে হত্যা করা হচ্ছে, সেটাকে আমরা মেনে নিতে পারি? আপনারা এটা ভাববেন না যে শিলচরে কিছু হবে না, শিলচরে হতে পারে। আমরা যদি ওদেরকে প্রশ্ন সংখ্যালঘু বলে প্রশ্ন দিয়ে যাই, তাহলে ওরা মাথায় সবাই বসবে। আর সেটার প্রমাণ আমরা বারবার পাচ্ছি। আমরা আমাদের সরকারকে সতর্ক করে দিতে চাই, যদি আর এই বরাক ভ্যালিতে শিলচরে এরকম ঘটনা ঘটে তাহলে আমরা সেটা কথা বলবো না। তখন যদি কোনো আন্দোলন হয়, কোনো প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধ নিতে আমরা বেরোই, তখন প্রশাসনকে সেটা বুঝে চলতে হবে। রিঙ্কু শর্মার হত্যাকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। রিঙ্কু শর্মার হত্যাকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। বিজেপির নাম করে কংগ্রেস ও এআইইউডিএফ এর এজেন্ট হয়ে কাজ করছেন একাংশরা, বললেন নরসিংপুর এলাকার বিজেপি কর্মকর্তারা। বিজেপির নাম করে কংগ্রেস ও এআইইউডিএফ এর এজেন্ট হয়ে কাজ করছেন কিছু মানুষ। আশিস হালদারকে শারীরিক নিগ্রহের অভিযোগ খণ্ডন করে বললেন নরসিংপুর এলাকার বিজেপির কর্মকর্তারা। শনিবার নরসিংপুরে এক সাংবাদিক সম্মেলনে ওবিসি মোর্চার জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমার গোয়ালা, মোর্চার সোনাই মণ্ডলের সভাপতি সব্যসাচী নাথ সহ অন্যান্যরা বলেন, শুক্রবার বিজেপি দলের সভা শুনে তারা ওই সভায় সামিল হন, কিন্তু সেখানে শুধু বিজেপি দলের বিরুদ্ধে কথাবার্তা চলছিল। কংগ্রেসেরই কয়েকজন কর্মকর্তা সেখানে ছিলেন। দল বিরোধী ও সোনাইর দলীয় বিধায়কের বিরুদ্ধে কথাবার্তা বলায় তারা আপত্তি জানান। তখন তাদের জোর করে সভা থেকে বের করে দেওয়া হয়। তারা বলেন, এরা কংগ্রেস ও এআইইউডিএফ এর হয়ে হিন্দু ভোট বিভাজনের কাজ করছে, রাজনৈতিক ফায়দা নিতে মিথ্যে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে জানান তারা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীযূষকান্তি নাথ, অমৃতেন্দু নাথ, প্রদীপ দাস প্রমুখ।
যাওয়ার পরে আমার লগে লগে আমার ডাইসে তারা বয়াইছে, বয়ানির পরে তারা বক্তব্য দিয়েছে। বক্তব্য দেওয়ার যে তারা যেগুলা কথাগুলা করছে টোটাল এটা কংগ্রেস আর ইউডিএফ এর এজেন্ট হইয়া তারা কাজ করে আর মানুষের মধ্যে খালি বিভ্রান্তি সৃষ্টি করে। ভারতীয় জনতা পার্টি করি, যদি ভারতীয় জনতা পার্টির যে সোনাই সমষ্টিতে টিকিট নিয়ে আইব আমরা তার সাথে আসি, আমরা 100% ওনাকে আমরা সমর্থন করি। ওনারা বলেছেন আমরা অস্ত্র নিয়ে আমরা ওনাদেরকে হাঙ্গামা করেছি। আমাদের কাছে কালকে আমাদের যে ভিডিও রেকর্ডিং হয়েছে, আমরা মোবাইল দিয়ে রেকর্ডিং করেছি, আমাদের পুরো প্রমাণপত্র আছে। পঞ্চায়েত ইলেকশনের পরে মাননীয় আমাদের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব মহাশয়ার হাত ধরে উনি কংগ্রেসের মাফলার পরেছিলেন। আর আজকে তিনি এই 2021-এর ইলেকশনের আগে আশিস হালদার মহাশয়কে নিয়ে হিন্দু ভোট বিভাজনের অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। হিন্দুত্বের নাম নিয়ে গ্রামে গ্রামে ভোট বিভাজনের অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারপরে এই নতুন বাজারে আরেকজন ছিলেন সঞ্জুনাথ বলে, সঞ্জুনাথ আমাদের অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। তারপরে আমি রানুদেব যে ওনাকে বললাম আপনি অনেক বয়স্ক লোক, আপনাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু পরে যখন জানতে পারলাম 2011-তে উনি সরাসরিভাবে কংগ্রেসের হয়ে কাজ করেছেন ভারতে, কিন্তু উনি ভোট বিভাজনের জন্য এখন হিন্দু এলাকায় এসে ভোট বিভাজন করার চেষ্টা করতেছেন। এটা হাইলাকান্দির প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত। হাইলাকান্দির রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল শনিবার। ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি হাইলাকান্দির অ্যাসিস্ট্যান্ট কমিশনার লুথরেন্ট, প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বনানী মজুমদার, পরিচালনা সমিতির সভাপতি কবির উদ্দিন, নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ডাক্তার মুর্তাজা হোসেন সহ অন্যান্যরা। হিসাবে বানাবো এই স্বপ্নটুকু আমাদের অন্তরে থাকবে, যার জন্য কনস্ট্যান্ট আমার বাচ্চার ডেভেলপমেন্ট, তার জন্য টিচার এবং অ্যাডমিনিস্ট্রেটর তাদের সাথে আমি সম্পর্ক রাখবো। আমি এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ছাত্রছাত্রী তাদের কথা বলছি। তোমাদেরকে একটা কথা বলছি, জীবনে বড় মানুষ হওয়া, এক সাকসেসফুল মানুষ হওয়া জীবনের সবচাইতে সোজা। And my dear students, all of you should follow all the good advices that has been given to you, and I wish you all a very, very congratulations for organizing such a good program. I was absent during these preparations due to certain health issues. 386 জন হজ যাত্রীকে সংবর্ধনা জানালো শিলচরের ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ। শনিবার হজ যাত্রীদের প্রথম ট্রেনিং ক্লাসের 386 জনকে সংবর্ধনা জানালো শিলচরের ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ। ইটখোলা ঈদগাতে আয়োজিত সংবর্ধনা সভায় হজ যাত্রীদের উত্তরীয় দিয়ে বরণ করা হয় সংস্থার পক্ষ থেকে। এছাড়া হজ গাইডের একটি বই সবার হাতে তুলে দেওয়া হয় একটি করে স্যানিটাইজারও। সংবর্ধনা সভায় খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর সহ অন্যান্য কর্মকর্তারা এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মক্কার উদ্দেশ্যে রওনা দেবেন আগামীতে, তার জন্য হজ ট্রেনিং আজকে থেকে শুরু হলো। এতে খুঁজের পক্ষ থেকে প্রথম দিনই আমরা একটা সংবর্ধনার আয়োজন করেছিলাম। এই সংবর্ধনা অনুষ্ঠানটা হয়েছে ইটখোলা ঈদগাহ মসজিদে। এতে উপস্থিত ছিলেন হজযাত্রীরা, বিশেষ করে কাছাড় ডিস্ট্রিক্টের প্রত্যেক হজযাত্রীরা এবং মহিলারা। এখান থেকে ট্রেনিং নেওয়ার পর ওনারা ঈদের পরে মক্কার উদ্দেশ্যে ওনারা রওনা দেবেন। হজ আজকে আমাদের এই কমিটিতে সভাপতিত্ব করেন লুৎফুর রহমান বরবাইয়া অর্থাৎ বাবলাবাই, এবং আমাদের সঙ্গে ছিলেন আমির লস্কর, কামাল লস্কর, জাভেদ তালুকদার, জায়েদ হুসেন, বেবি লস্কর। ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এই সহযোগিতার মাধ্যমে আমরা আজকে ওদেরকে উত্তরীয় এবং খুঁজের মারফতে আজকে একটা হজ শিক্ষা একটা বই উদ্বোধন করা হয়েছে। এছাড়া আমরা মাস্ক এবং স্যানিটাইজার হজযাত্রীদেরকে দিয়েছি এবং দূরত্ব বজায় রেখে হজ ট্রেনিং সেন্টার চালিয়ে যাব, এটা আমাদের আশা। অসম সরকারের শিল্পী সংবর্ধনা পেলেন শিলচরের দীপক কুমার পাটোয়া। এই বছর অসম সরকারের শিল্পী সংবর্ধনা লাভ করলেন শিলচরের দীপক কুমার পাটোয়া। সাংস্কৃতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তিনি শিল্পী সংবর্ধনার জন্য মনোনীত হন।
মানপত্র সহ দীপক কুমার পাটুয়াকে সরকারের তরফ থেকে 50,000 টাকা অনুদান হিসেবেও প্রদান করা হয়। শিলচর ভাষা শহীদ স্মারক নির্মাণ নিয়ে উপত্যকাবাসীর অস্তিত্বের সাথে বর্তমান সরকার খেলা করছে বলে উদ্বেগ প্রকাশ করলেন ভাষা শহীদ স্মারক সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। ভাষা শহীদ স্মারক সমিতির তরফে শনিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় যে 2019-20 অর্থবর্ষের রাজ্য বাজেটে শিলচরে ভাষা শহীদ স্মারক নির্মাণের কথা ছিল এবং বর্তমান মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভাষা শহীদ স্মারক নির্মাণে অর্থের কোনো অভাব হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত 2 বছর থেকে বর্তমান সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শিলচরে ভাষা শহীদ স্মারক নির্মাণ নিয়ে রাজ্য সরকার নীরব ভূমিকা পালন করায় বরাকবাসীর অস্তিত্ব নিয়ে সরকার খেলা করছে বলে এদিন গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। উপত্যকায় বসবাসকারী বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর লোকদের প্রতি সম্মান জানিয়ে বর্তমান সরকার শিলচরে ভাষা শহীদ স্মারক নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা অতি সত্বর পূরণ করার এদিন বিনম্র আবেদন জানিয়েছেন তিনি। সালের রাজ্য বাজেটে শিলচরে 1961 ভাষা শহীদের স্মৃতিতে একটি ভাষা শহীদ স্মারক নির্মাণের কথা ছিল এবং সেই জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ অবধি 2019-20 সালের বাজেটের পর আরও 2টো বাজেট পেরিয়ে এসেছি আমরা, কিন্তু আজ অবধি শিলচরে সেই ভাষা শহীদ স্মারক নির্মাণের কোনো উদ্যোগ আশ্চর্যজনকভাবে রাজ্য সরকার নিচ্ছে না। আমাদের এই অঞ্চলেরও এই ভাষা শহীদ স্মারক কেন রাজ্য সরকার নির্মাণ করতে এত গড়িমসি করছেন, বিভিন্ন ভাষিক সংগঠন থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও আশ্চর্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছেন। তো 19 আমাদের অস্তিত্ব, এই অস্তিত্বকে অস্বীকার করে কোনো রাজনীতি, কোনো সমাজসেবা বা অন্য কিছু হতে পারে না বলে আমরা বিশ্বাস করি। মানে বরাকবাসীকে এ ব্যাপারে তিনি অপমানের হাত থেকে রক্ষা করবেন, এই আমার দৃঢ় বিশ্বাস। জননেতা মইনুল হক চৌধুরীর 45তম মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল সোনাবাড়ি ঘাটের মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ। প্রয়াত জননেতা মইনুল হক চৌধুরীর 45তম মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল সোনাবাড়ি ঘাটের মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ। শনিবার এ উপলক্ষে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সভায় প্রথমে মইনুল হক চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিশিষ্টজনেরা। স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মস্তর আলী লস্করের পৌরোহিত্যে স্মৃতিচারণ সভায় মইনুল হক চৌধুরীর জীবনের বর্ণময় দিকগুলো তুলে ধরে স্মৃতিচারণ করেন উপস্থিত জনেরা। তাঁরা বলেন, জননেতা মইনুল হকের নাম নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনীতি করলেও তাকে প্রকৃত অর্থে সম্মান দেওয়া হচ্ছে না। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক তথা লেখক আব্দুল শুক্কুর বড়ভূঁইয়া, স্কুলের শিক্ষক আব্দুল মহিম বড়ভূঁইয়া, আইনুল হক মজুমদার প্রমুখ। আমাদের বরাকের বা খাখারের রাজনৈতিক অবস্থা দেখতে উনি খুব দুঃখ পেতেন। যেভাবে ভাইচারার মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, ধর্মের দ্বন্দ্ব, এইসব যদি উনি দেখতেন অনেক দুঃখ পেতেন। স্বাক্ষরিত কাগজ আমি নিজে বাইর করে দিছি, সেই গেট বন্ধ করিয়া তাই আমার মহিলা চৌধুরীর নাম স্মরণ করিয়া কর্মবীর উপাধি লাভ করার চেষ্টা করতাম। প্রথম প্রতিশ্রুতি তারপর শিলচর মেডিকেল কলেজের গেট ভাঙিয়ে আমরা আগামী দিনে মহিলা চৌধুরীর নামে শিলচর মেডিকেল কলেজের মহিলা চৌধুরী স্মরণসভা করতাম। এই প্রতিশ্রুতি রাখি আমি ইঞ্জিনিয়ারিং কলেজ, ভেটেরিনারি হসপিটাল, এই সমস্ত জিনিস মহিলা চৌধুরীর অবদান, বেতার কেন্দ্র, এই সব কিছু মহিলা চৌধুরীর অবদান। যাকে কাছাড়ের উপকার বলা হয়, তিনি কাছাড়ের একমাত্র ব্যক্তি যিনি বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিক্ষা মেডিকেল কলেজ উনার অবদান, বর্তমান যে ইঞ্জিনিয়ারিং কলেজ উনার অবদান, বর্তমান যে ভেটেরিনারি সাব সেন্টার এখানে এসেছে এই ভেটেরিনারিটা উনার অবদান,
টিএনটিটাও তিনি এনেছেন। এইভাবে কাছাড়ের উন্নয়নের জন্য তিনি যা কিছু করেছেন সব কিছু মনোনীত করেছেন। উত্তর করিমগঞ্জ আসন পুনরুদ্ধারের লক্ষ্যে বিজেপি দলের হয়ে কাজ করে দলীয় টিকিট চাইবেন জানালেন সঞ্জীব বণিক। উত্তর করিমগঞ্জ আসনটি পুনরুদ্ধারের লক্ষ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন দলীয় কর্মীরা। এই আসনে বিজেপি দলের মনোনয়ন প্রত্যাশী অনেক। দলীয় টিকিটের দাবিদার সঞ্জীব বণিকও। করিমগঞ্জ শহর মণ্ডল কমিটির কয়েকবারের সভাপতি সঞ্জীব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য। পরবর্তীতে এবিভিপি সহ বিজেপি দলের বিভিন্ন পদে কাজ করেছেন। রাজ্য কমিটির নির্দেশে শহর মণ্ডল কমিটির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উত্তর করিমগঞ্জ আসনে দলীয় টিকিটের দাবিদারের কথা ব্যক্ত করেন। দলের নির্দেশে কাজ করে যাচ্ছেন বলে জানান। আমাদের যে বিধানসভা নির্বাচন হবে এই নির্বাচনের মধ্যে উত্তর করিমগঞ্জে আমি যে সবাইকে নিয়ে আমি প্রয়াস করব উত্তর করিমগঞ্জে আজকে দলীয় যদি আমাকে প্রার্থিত্ব প্রদান করেন তাহলে সত্যিকার অর্থে এখানে যেভাবে আমাদের পূর্ব শক্তি ছিল সেই শক্তি আবার পুনরুদ্ধার হবে এই বিশ্বাস আমার আছে। পরবর্তী সময়ে আমাকে শহর মণ্ডলের দায়িত্ব দিয়েছে দল এবং শহর মণ্ডলের আমি কাজ করেছি। এর পরবর্তী সময় আজকে আমাকে যে সাংগঠনিক নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাকে ডিস্ট্রিক্টের সহসভাপতির দায়িত্ব দিয়েছে এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজির আশীর্বাদ নিয়ে আমরা উত্তর করিমগঞ্জকে আবার আমাদের যে 100 টার্গেট নিয়ে রাজ্য নেতৃত্ব নিয়েছেন এই 100 টার্গেটে উত্তর করিমগঞ্জ থেকে আমরা গোনা শুরু করব। এই মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের সভানেত্রী রীনা সিংহকে সংবর্ধনা জ্ঞাপন করল রামনগরের ইমা লমজিং লুপ। ইমা লমজিং লুপের তরফে মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের সভানেত্রী রীনা সিংহকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো শনিবার। এদিন রামনগর বেড়াখালে আয়োজিত এক সভার মাধ্যমে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে সভার সূচনা করেন রীনা সিংহ। এরপর মণিপুরী সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে রীনা সিংহের হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। স্মারকপত্রে মণিপুরী সমাজের দুস্থ পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য সরকারের তরফে আর্থিক সাহায্য প্রদান করা সহ এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সমস্যার সমাধানে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়। এদিকে মণিপুরী ইমা লমজিং লুপের তরফে রীনা সিংহকে সংবর্ধনা প্রদান করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। ইমা লিংজিং লুপ সংস্থার মাধ্যমে আমাদের মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসনরে একটা ফেলিসিটেশন করার যে প্রোগ্রাম আয়োজন করা হইতেছে এই প্রোগ্রামে আমি এসেছি। বিশেষ করে আমাদের যে মণিপুরের বাইরে আমরা আসামে যারা মণিপুরি বসবাসকারী আছে আমরা আমাদের উন্নয়নের জন্য এই একটি কাউন্সিল। এখানে আমাদের মণিপুরি সমাজ এখানে যেভাবে হোক মানে উন্নয়ন করাতেই হলো এটা মুখ্য উদ্দেশ্য। আর বিশেষ করে মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের মারফত আমাদের যে মণিপুরি সমাজের যে আমার নবপ্রজন্ম আছে ওদেরকে ডেভেলপমেন্ট করা কীভাবে এটাই নিয়ে আর আমাদের সরকারের যে উদ্দেশ্য আছে যে সব একদম পুরো উন্নয়ন সব জায়গায় সবকে সাথ সবকা বিকাশ এবং বিশ্বাস নিয়ে যেটা মোদিজির আছে এর মধ্যে উন্নয়ন করাই হলো মুখ্য উদ্দেশ্য মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের। বিশিষ্ট কবি, সাহিত্যিক, সুরকার, গীতকার, কবিতা লেখক ব্রজেন্দ্র কুমার সিংহের 84তম পুণ্যতিথি উপলক্ষে সাহিত্য আসর অনুষ্ঠিত হাইলাকান্দিতে। বিশিষ্ট কবি, সাহিত্যিক, সুরকার, গীত, কবিতা লেখক ব্রজেন্দ্র কুমার সিংহের 84তম পুণ্যতিথি উপলক্ষে হাইলাকান্দিতে এক সাহিত্য আসরের আয়োজন করা হয়। হাইলাকান্দি আশ্রম রোডের ব্রজেন্দ্র সিংহের বাসভবনে স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজিত হয়। বিভিন্ন কবি, সাহিত্যিক, সাংবাদিক, প্রাবন্ধিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ব্রজেন্দ্র কুমার সিংহের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত সকলে। এদিনের অনুষ্ঠানে এলার খুত্তল নামের একটি ক্যাসেটের উন্মোচন করা হয়। সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার এক বিশাল কর্মী সম্মেলন আয়োজিত হল শনিবার। বিভিন্ন দল সংগঠন থেকে 50-এরও অধিক লোক এদিন এআইইউডিএফ দলে যোগদান করেন। বরখোলা যুব এআইইউডিএফ দলের ব্যবস্থাপনায় শনিবার বরখোলা সমষ্টির বালিঘাট এলাকায় এক বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস এআইইউডিএফ মিত্র মহাজোটকে কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলের নেতৃবৃন্দরা।
কর্মী সম্মেলনে 2000-এরও অধিক দলীয় কর্মীদের উপস্থিতিতে এদিন 50-এর অধিক লোক বিভিন্ন দল সংগঠন ছেড়ে AIUDF দলে যোগদান করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এ ব্যাপারে জানান তারা। তো দলীয় মানে রুটিনমাফিক কর্মী সভা, কিন্তু যেহেতু সামনে 2021-এর বিধানসভা নির্বাচন, সেটাকে সামনে রেখে আজকে এই বিশেষ কর্মী সভার আহ্বান করা হয়েছে এবং আমরা মহাজোট আমরা AIUDF দল মহাজোটের একটা অংশীদার। তাই আমরা মহাজোটের কাছে দাবি রাখছি এটাই যে বড়খলা আসনটাও যে AIUDF-এ ছেড়ে দেওয়ার জন্য আমরা আহ্বান রাখছি। কারণ বর্তমানে যেভাবে কংগ্রেস বিভিন্নভাবে বিভক্ত, বড়খলা কংগ্রেসের বিভিন্নভাবে বিভক্ত হিসাবে আম মানুষের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তাদের শক্তি নিয়ে আমরা AIUDF-কে যদি দেওয়া হয় তো আমরা নিশ্চিত বড়খলা সিট জয়ী হব এবং এখান থেকে বিজেপিকে আমরা বিদায় দিতে সক্ষম হব। আপনারা হয়তো দেখেছেন বড়খলা সমষ্টির AIUDF-এর কর্মী সভা হয়েছে। সেই কর্মী সভাতে নিয়ারলি 50 জন যারা যুবক সেরা জয়েন করেছে, আর মেজরিটি যারা কংগ্রেস থেকে এসে AIUDF-এ যোগদান করছে। কারণ হচ্ছে আপনারা জানেন কি AIUDF-এর বর্তমানে যে স্থিতি বড়খলাতে অনেক শক্তিশালী। আর যখন আমরা প্রথমবার ইলেকশন খেলেছি AIUDF এখানে, সেই সময় আমরা 18,000 ভোট পেয়েছি। আর বদরুদ্দিন সাহেব যখন এখানে ইলেকশন খেলেছিলেন MP ইলেকশন, সেই সময় আমরা বড়খলা সমষ্টি আমরা হাইয়েস্ট ভোট পেয়েছিলাম। আর এখন যে বর্তমানে কংগ্রেসের যে অবস্থা, যারা ওরা একে আরেকজনের এগেনস্টে মিটিং করছে আর বলছে কি একজনকে যদি দেওয়া হয় তাহলে ওরা বাকি সব নির্দল ইলেকশন কন্টেস্ট করবে। সেই জন্য আমরা আমাদের আজকে সমষ্টি কমিটির মিটিং, সেটা সমষ্টি কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে কি আমরা দাবি রাখছি কি আমরা এখানে কন্টেস্ট করব 2021-এর ইলেকশন। আর এজ এ সহযোগী দল হিসাবে আমাদেরকে দেওয়া হোক। আর অনেক সময় দেখা গেছে কি আমাদের চিফও বলেছেন অনেক জায়গাতে হয়তো বন্ধুত্বমূল্য লড়াই হতে পারে। বন্ধুত্বমূল্য যদি লড়াই হয় তো আমাদের ভিত অনেক মজবুত, আমাদের জেতার চান্স অনেক বেশি। আসন্ন বিধানসভা নির্বাচনে পছন্দের প্রার্থীর সমর্থনে কুম্ভা সহ অন্যান্য স্থানে সভা সমিতি আয়োজিত হলো। আসন্ন বিধানসভা নির্বাচনে উধারবন কেন্দ্রের কিছু কিছু অঞ্চলের একাংশ লোক বিজেপির প্রার্থী হিসেবে সমাজকর্মী তাপস দাসের সমর্থনে বিভিন্ন জায়গায় সভা সমিতি করতে লক্ষ্য করা গেল। কেন্দ্রের কাশীপুর, কুম্ভা, দ্বিগুণ, দলাইছড়া, ডলুগ্রাম ইত্যাদি অঞ্চলে এ নিয়ে ছোট ছোট সভা আয়োজিত হয়। এভারগ্রিন ক্লাবের ব্যবস্থাপনায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। শিলচর মিশন রোডের এভারগ্রিন ক্লাবের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বন্টন করা হলো। হলিগান FCকে 15টি খেলার প্যান্ট, 15টি খেলার জার্সি, ক্রিকেট ব্যাটিং, গ্লাভস 1 জোড়া ও একটি হেলমেট প্রদান করা হয়। ক্রীড়া সামগ্রীগুলো তুলে দেন এভারগ্রিনের সচিব সুজন দত্ত, যুগ্ম সচিব শামসুল হক, KN চাঁদ সিং, অলোকনাথ প্রমুখ। রামকৃষ্ণনগরে অনুষ্ঠিত ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হলেন তাহের আহমেদ বড়ভূইয়া ও বাহাদুর আকবর লস্কর। রামকৃষ্ণনগরে অনুষ্ঠিত ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হলেন তাহের আহমেদ বড়ভূইয়া ও বাহাদুর আকবর লস্কর। রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দীপক নাথ স্মৃতি মেমোরিয়াল ডাবলস বরাক ব্যাডমিন্টন প্রতিযোগিতা রামকৃষ্ণ বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে তাহের ও বাহাদুর জুটি 21/17, 21/18 স্কোরে পরাজিত করে সমীর কর্মকার ও দেবাশিস আচার্য জুটিকে। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন ক্রীড়া সংস্থার সচিব সৈকত দত্ত চৌধুরী। রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন ক্রীড়া সংস্থার ইনডোর সচিব কনকনাথ। রামকৃষ্ণনগরের এই একদিনের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রচুর দর্শকের সমাগম হয়েছিল। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। অন্তর্বর্তী বাজেট জনমুখী বললেন বিজেপি নেতা নিত্যভূষণ দে। ভারত বাংলাদেশ সম্প্রীতির সাইকেল র্যালি বরাকে পৌঁছালো। রাজনীতির ঊর্ধ্বে জননেতা হিসাবে কাজ করেছিলেন মইনুল হক, মৃত্যুবার্ষিকীতে বলল কংগ্রেস। স্বাধীনতা সংগ্রামী শম্ভুদন ফাংলোর মৃত্যুবার্ষিকী পালন করল আটসা।
বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতিতে করিমগঞ্জের ঝেড়ঝেড়িতে নাবালকের মৃত্যু। এখনকার মতো বিটিএন নিউজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।